শুভেচ্ছা। ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউজের আতারে আমন্ত্রণ সবাইকে। সাথে রয়েছে আমি রুবাইদুল শেখ। শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 487 রান। এটি টেস্টে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান। চতুর্থ দিনে নিউজিল্যান্ডের চেয়ে 89 রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেন সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক। দিনের শুরুতে রাজ্জাক ফিরলেও ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সোহাগ গাজী। এর আগে তৃতীয় দিনে মমিনুল হকের ক্যারিয়ার সেরা 181, মুশফিকের 65 রানে 380 রান সংগ্রহ করে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি থেকে 4 রান দূরে থাকতে আউট হন নাসির হোসেন। ব্ল্যাক ক্যাপদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল 469 রান। মমিনুল ডাবল সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়ায় টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটির রেকর্ড থেকে গেল মুশফিকুর রহিমের দখলে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ 190 রান মোহাম্মদ আশরাফুলের। ওই গল টেস্টে ইনিংসটি খেলেন সাময়িক নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটার। তৃতীয় সর্বোচ্চ 181 রানের মালিক এখন মমিনুল হক। এর পেছনে রয়েছেন আশরাফুলের অপরাজিত 158, তামিমের 151 রান। টেস্ট ক্যারিয়ারের 2000 রান পূরণ করতে চট্টগ্রাম টেস্টের আগে সাকিবের 16 আর অধিনায়ক মুশফিকের দরকার ছিল 7 রানের। দুজনেই ছুঁয়ে ফেলেছেন সেই মাইলস্টোন। সাকিব মুশফিকের আগেই মাইলস্টোনে পৌঁছেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল আর তামিম ইকবাল। 67 রানের ইনিংস খেলে 2060 রান নিয়ে তালিকার 3-এ উঠে এলেন মুশফিক। তার উপর আছেন শুধু হাবিবুল বাশার আর আশরাফুল। 2003 রান নিয়ে পঞ্চম স্থানে আছেন সাকিব আল হাসান। আজ আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান আমাদের সাথে স্টুডিওতে নেই। তিনি আছেন এখন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, কভার করছেন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তবে আতার আমাদের জানিয়েছেন কেমন যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ এবং বাংলাদেশ ঠিক কি অবস্থায় রয়েছে। ব্যাটিং অবশ্যই সবাই ভালো করেছে। ব্যাটেড উইথ লট অফ রেসপন্সিবিলিটি এবং তারা কিন্তু সিচুয়েশনটাও বুঝে শুনে ব্যাটিং করেছে। হ্যাঁ, আমরা জানি যে মার্শাল আইয়ুব অ্যাজ এ ব্যাটসম্যান হি লুকড লিটল বিট শেকি, একটু শেকি মনে হয়েছিল কালকেও এবং আজকেও। আজকে আউট হওয়ার ধারণা কিন্তু ভালো ছিল না, অনেক ওয়াইড বলে চেস করে আউট হয়ে যায় এবং এইটা ওকে জাজ করা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে। বিকজ আমরা যদি ডোমেস্টিক ক্রিকেটে দেখি, সে এই বছর অলরেডি 1000 রান করেছে। ও বাংলাদেশ এইটা দল ইংল্যান্ড টিমে গেছিল, ওখানে রান বেশি করতে পারেনি, কিন্তু আসার পরে একটা 3 দিনের ম্যাচ ছিল জাতীয় দল এবং এই দলে নিয়ে মিক্স করে একটা ম্যাচ করে। ওই ম্যাচ খুলনাতে হয়েছিল এবং সেই ম্যাচে সে 157 রান করে। তো এইটা যদি চিন্তা করি কি আসলে আমরা কাকে সুযোগ দিতে পারি, দিস ইজ দ্য রাইট সিলেকশন কে মার্শাল আইয়ুবকে 3 নম্বরে ব্যাটিং করানো। এবং একটা জিনিস ভালো করেছিল, সে কে 126 রানের পার্টনারশিপ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। ওই মুহূর্তে কিন্তু আন্ডার প্রেশারে ছিলাম, আরেকটা উইকেট পড়ে গেলে কিন্তু অন্য ব্যাটসম্যান হয়তো এত বেশি রান নাও করতে পারতো। ভালো ছিল কি অনেক সময় কাটিয়েছে উইকেটে, অনেক লম্বা সময় ব্যাটিং করেছে। আই দিস ইজ এ প্লাস পয়েন্ট ফর হিম। আর এইটাই নিয়ে তাকে চিন্তা করতে হবে। আমি মমিনুল হকের কথা অলরেডি বলেছি। মুশফিকুর রহিম রান করেছে 67, কিন্তু আমি মনে করি যে সে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে। আমরা জানি কিছু এক ইনিশিয়ালি যখন মমিনুল হক ব্যাটিং করতে আসছিল একটু শেকি মনে হয়েছিল, বাইরে বলটা চেস করে দিয়েছে, কয়েকটা ব্যাটে কোনায় লেগে থার্ড ম্যান দিকে কয়েকটা রান সে পেয়েছে। কিন্তু মুশফিকুর রহিমের কোনো বাজে শট দেখিনি আমি। এত সুন্দর ব্যাটিং করেছে, এত ম্যাচিওর ব্যাটিং করেছে এবং আমি মনে করি হি ইজ দ্য মোস্ট টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান ইন বাংলাদেশ টিম। অবশ্যই একটা ক্যাপ্টেনের রোল প্লে করে একটা বিরাট ভূমিকা, কে আসলে তার দায়িত্বটা অনেক বড় এবং সে দায়িত্ব পালন করে। কিপারে কিন্তু সে হি ইজ এ কিপার, তো অনেকক্ষণ বেশ লম্বা সময় সে কিন্তু মাঠে ছিল কিপিং হিসাবে, তারপর ব্যাটিং করে এসে কিন্তু অনেক লম্বা সময় ব্যাটিংও করেছে এবং আই থট হি প্লেড বিউটিফুলি। মানে এত সুন্দর ব্যাটিং আমি কিন্তু সবসময় আশা করি কিন্তু মুশফিকের কাছে। অবশ্যই তামিম ইকবালের কাছেও আমি কিন্তু অনেক কিছু আশা করি, কিন্তু আজকের ব্যাটিংটা দেখে মনে হলো যে আসলে কিন্তু সে ডিজার্ভ করতে 100 ডিজার্ভ করেছিল। একটাই কথা যদি তার এগেনস্টে বলতেই হয়, সেটাই হচ্ছে কি যেই বলে সে আউট হয়ে যায়, ওইটাই কিন্তু শটটা কিন্তু না খেললেই পারতো। একটু পুশ করছে, বডির দূর থেকে বলকে খেলার চেষ্টা করেছে এবং হি গট আউট উইথ, বাট রস টেলর কিন্তু ক্যাচটা কিন্তু ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়েছে, ফ্লাইং টু দ্য রাইট, লো অফ দ্য গ্রাউন্ড, ইঞ্চেস অফ দ্য গ্রাউন্ড, সে ক্যাচ নিয়ে তাকে ফেরত পাঠায়। বাট আই থট হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। নাসির হোসেনের কথা আমাকে কি বলবো, হি জাস্ট লুকস লাইক এ ভেরি কেয়ার ফ্রি ব্যাটসম্যান। মনে হয় কি সে টেস্ট ম্যাচে যেরকম ব্যাটিং করে ওইরকম সে ওয়ান ডেতে ব্যাটিং করে, ওইরকম সে T20-তে ব্যাটিং করে, ওইরকম সে ক্লাব ক্রিকেটও ব্যাটিং করে। আমি কিন্তু ওর কোনো
চেঞ্জ দেখি নাই, উইচ ইজ ভেরি গুড বিকজ হি ইজ এ মোস্ট সাকসেসফুল ব্যাটসম্যান, 50 ওভার অ্যাভারেজ আছে তার টেস্ট ম্যাচ ক্রিকেটে। এবং আজকেও কিন্তু যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল সে যে আউট হবে না, বাট যখন ব্যাটসম্যান সেট হয়ে যায় তাহলে ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই। আমি মনে করি হয়তো বা সে অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যায়, বয়স কম, কিন্তু তাকেও কিন্তু শিখতে হবে, তাকেও বুঝতে হবে যে একটা ব্যাটসম্যান 30-40 করে নিলে কিন্তু 30-40কে কনভার্ট করতে হবে 50-60কে, এবং যখন 50-60 করে নিতে হবে তাহলে 50-60কে আমাকে 100 করতে হবে, এটা কনভার্সন রেটটা বাড়াইতে হবে, যেটা আজকে মুমিনুল হক আমাদেরকে দেখিয়েছে কি আসলে কিভাবে করতে পারে। আমি মনে করি তারা ভালো ব্যাটিং করেছে। আমাদের যদি আজকে উইকেট একটা দুইটা কম পড়তে পারলেই কিন্তু আমরা মনে করতো যে আরো একটু স্ট্রং পজিশন থাকতে পারতাম। বাংলাদেশ ইনিংসের হিরো ছিলেন অবশ্যই মুমিনুল হক, তার দৃঢ়তাতেই ফল অন এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছিল তারা। তবে 19 রানের আক্ষেপ থেকেই গেল মুমিনুল হকের প্রথম টেস্ট সেঞ্চুরিটি তার থেমেছে 181 রানে। চমৎকার ইনিংসে 274 বল খেলেন মুমিনুল, যাতে বাউন্ডারি ছিল 27টি। বাংলাদেশ হিসাবে এক টেস্টে সর্বোচ্চ ইনিংসের বাউন্ডারি রেকর্ডটি এখন মুমিনুলের দখলে। টেস্ট ক্রিকেট খেলতে একজন ব্যাটসম্যানের কি কি গুণ থাকা চাই? মুমিনুল হকের ইনিংস থেকে এই প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা যে কোনো ব্যাটসম্যান। ক্রিজে যখন নেমেছিলেন বাংলাদেশের সংগ্রহ তখন 2 উইকেটে 8 রান। নিউজিল্যান্ডের চেয়ে তখনও 461 রানে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় দিন শেষ করেছিলেন 77 রানে অপরাজিত থেকে। তৃতীয় দিনের শুরুতেই চাপে ছিল বাংলাদেশ। সেই চাপটাকে ম্যাককালামের দলে বলতে গেলে প্রায় একাই পাঠিয়ে দিলেন মুমিনুল। এই চলার পথে চতুর্থ ম্যাচে দেখা পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট টনের। বল খেললেন 98টি। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ছুঁয়ে ফেললেন 150 রানের মাইলস্টোন। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সাথে 121 রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। 181 রানে থামে মুমিনুলের ইনিংস। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে ততক্ষণে নামের পাশে লেখা হয়ে গেছে সাদা পোশাকে টাইগারদের পক্ষে এক ইনিংসে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। নাসির সুলতান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তরুণী ব্যাটসম্যানের ইনিংসটি নিয়েও কথা বলেছেন আমাদের রেজেন্ডার এক্সপার্ট আতার আলী খান। চট্টগ্রাম থেকে মুমিনুলের ইনিংসটি কেমন দেখলেন তা জানাচ্ছেন আমাদের। কথা আমাকে বলতে হচ্ছে মুমিনুল হকের কথা, মানে অসাধারণ ব্যাটিং করেছে। এরকম ব্যাটিং আমি কিন্তু এত ইয়াং ছেলের কাছে আশা করি, কিন্তু আসলে যে এই 50কে 100 করে ফেলবে, 100কে 150 করে ফেলবে এবং 180 পর্যন্ত নিয়ে যেতে পারলে এটাকে এত কম বয়সে থেকে আশাটা কম হয়। আমরা কিন্তু মুমিনুল হক কিন্তু আসলে টেস্ট ম্যাচ যখন খেলে মার্চে, এই বছরে শ্রীলঙ্কাতে খেলো, তখন ব্যাক টু ব্যাক 50s করতো। প্রথমে কিন্তু সে 55 করে, তার মধ্যে মোহাম্মদ আশরাফুল 190 ছিল, বা মুশফিকুর রহিমের 200 ছিল, নাসির হোসেন আবার 100 করেছিল। সো যেখানে অনেক আশেপাশের লোকজন অনেক রান করেছে, তারপরে সে রান করে দিয়েছে। আর পরের ম্যাচেও 65 রান করেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচে। সো ও এবং আমরা স্ট্রাগল করছি ওপেনিংয়ে, আমরা তামিম ইকবালের পার্টনার পাচ্ছি না। 3 নম্বরে মার্শাল আইয়ুব আসছে নতুন প্লেয়ার হিসাবে, এবং 4 নম্বরে কিন্তু ব্যাটিং করতে আসছে মুমিনুল হক। তো দিস ইজ এ গুড পজিটিভ সাইন। এবং কালকে যে ব্যাটিং করলো আসলে কিন্তু প্রেশারটা একদম পুরো সরাসরি রিলিজ করে দিয়েছিল, কারণ আমরা কিন্তু 2টা উইকেট পড়ে গেছিলো এবং সে কিন্তু প্রপার ক্রিকেটিং শটস খেলেছে। সে গিয়ে কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে। অবশ্যই টেস্ট ম্যাচে কিন্তু মনে করে প্লেয়াররা স্পেশালি ব্যাটসম্যানরা একটু সময় কাটায়, একটু অনেক বল খেলে রান করব, বড় রান করব, কিন্তু কালকে কুইক 50 করে খুব তাড়াতাড়ি রান করেছে। এবং পার্টনারশিপ মার্শাল আইয়ুবের সাথে খুব ইম্পর্টেন্ট পার্টনারশিপ। ওই সময় যদি আমাদের আরেকটা উইকেট পড়ে গেলে কিন্তু আমাদের কিন্তু আরও বিপদ ঘটনা ঘটে যেতে পারতো। এবং আজকে আসার পরে সে যে ওটারে কনভার্ট করেছে 100তে, এবং যা 150 করে 180 করেছে, সেটা তো অবশ্যই সাইন অফ এ ভেরি ভেরি গুড প্লেয়ার। এবং মনে হচ্ছে সে ইজ গ্রোয়িং অ্যাজ এ প্লেয়ার, ম্যাচিউরিং অ্যাজ এ প্লেয়ার, এবং সে তার রোলটা বুঝতেছে আসলে আমাকে কি করা দরকার ওই মুহূর্তে। আউটটা দুর্ভাগ্য, আমি মনে করেছিলাম ওটা আউটটা না দিলেও পারতো, বিকজ রাউন্ড দ্য উইকেট বল করছিল এবং কোরি অ্যান্ডারসন, এবং সে ফ্লিক করে মিস করে যায়, হয়তো বা লেগ স্টাম্পে লাগতো, কিন্তু 100% আমি শিওর না আসলে রিপ্লে দেখার পরে কে আসলে সে বলটাকে 100% স্টাম্পে হয়তো বা একটু লেগে চলে যেতে পারে, না দিলেও পারতো। বাট যাই হোক, 180 ইজ 180, 181 ইজ বেটার দেন 180 রানস। এবং এই রানটাই কিন্তু বাংলাদেশ টোটালের জন্য একটা বিরাট
ভূমিকা ক্রিয়েট করতে পারে। কে আমরা টোটাল যদি আমরা 400-450 রান করতে পারলে তার কন্ট্রিবিউশনটা অবশ্য অসাধারণ। আমি আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের ইনিংস শুধু তার ব্যাটে না, আমি আশা করবো অন্য অন্য ব্যাটসম্যানরা তার থেকে অনেক কিছু শিখতে পারলে আমাদের টিমের জন্য অনেক অনেক ভালো হবে। হাজার আতারের সময় হলো ছোট্ট একটা বিরতি, অন্যান্য খবর নিয়ে ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। দেখছেন হাজার আতার, আপনাদের সাথে রয়েছে আমি রুবাই স্পেশাল। শুধু বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট নয়, গত সপ্তাহের অন্যতম বড় খবর ছিল সচিন টেন্ডুলকারের অবসর গ্রহণের ঘটনাটি। 200তম টেস্ট খেলার পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মাস্টার ব্লাস্টার। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই কিংবদন্তি। 24 বছর 2 যুগ ব্যাট হাতে শাসন করেছেন গোটা বিশ্ব। নিজ রেকর্ড ভেঙে গড়েছেন নতুন নতুন রেকর্ড। 28 বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে এনে দিয়েছেন বিশ্বকাপের ট্রফি, তুলে নিয়েছেন সেঞ্চুরি। একদিনের ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন এই ব্যাটিং জিনিয়াস। বিদায় জানিয়েছেন টি20কেও। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন এই ব্যাটিং জিনিয়াস। এবার শেষটাও করতে যাচ্ছেন আরেক নভেম্বরে। ক্যারিয়ারের 200তম টেস্ট ম্যাচটি খেলেই ক্রিকেটের সঙ্গে নিজের শেষ বন্ধনটাও ছিন্ন করতে চান এই মাস্টার ব্লাস্টার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 200তম টেস্টের মাইলফলক ছুঁয়ে ব্যাট তুলে রাখবেন তিনি। সম্প্রতি বিসিআইকে দেয়া এক চিঠিতে অবসরের সিদ্ধান্তের কথা জানান টেন্ডুলকার, যেখানে সচিন লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি, আর ঘরের মাঠে 200তম টেস্ট খেলেই অবসর নিতে চান তিনি। পুরো ভারত এখন অপেক্ষায়, ক্রিকেট ঈশ্বরের বিদায়ের অপেক্ষায়। 14 থেকে 18 নভেম্বর ক্যালেন্ডারে দাগও দিয়ে রেখেছেন সবাই। ওই 5 দিন ক্রিকেট মাঠে সর্বশেষবারের মতো দেখা যাবে টেন্ডুলকারকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 200তম টেস্টে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন সচিন টেন্ডুলকার। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অবসরে যাচ্ছেন তিনি। এখনো বাকি আছে বেশ কিছুদিন, তবে মাস্টার ব্লাস্টারের আগাম বিদায় নেওয়ার ঘোষণায় ভারতে এরই মধ্যে শুরু হয়ে গেছে শোকের মাতম। ঘোষণা এসেছে, বিদায় নিচ্ছেন মহানায়ক। ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণে সে খবর পৌঁছে গেছে মুহূর্তেই। যান্ত্রিক যুগেও আবেগে আপ্লুত না হয়ে পারেননি সমর্থকরা। 2 যুগের ক্রিকেট ক্যারিয়ারে সচিন গড়ে গেছেন অনেক কীর্তি, সীমানা ছাড়িয়ে গেছে তার জনপ্রিয়তা। এ যুগের ডনও তিনি। ফেসবুক আর টুইটারে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভক্তরা। জাতীয় বীরকে শ্রদ্ধা জানাতে কোনো ভুল করেনি ভারতীয় জাতীয় দৈনিকগুলো। শুক্রবারের খবরের কাগজের প্রথম পৃষ্ঠা জুড়েই ছিলেন সচিন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্টার ব্লাস্টারের সমর্থকরা। ভবিষ্যতে তিনি হয়তো ভারতীয় দলের কোচ হতে পারেন, তিনি বই লিখতে পারেন, তার কিংবদন্তি আমাদের দেশে সবসময়ই থাকবে, আর তাকে আমরা ভুলব না কখনোই। আমার মনে হয় যতদিন তিনি শারীরিক ও মানসিকভাবে ফিট রয়েছেন ততদিন তার খেলা চালিয়ে যাওয়া উচিত। তিনি নতুনদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, এরকম সাপোর্ট আর কেউই দিতে পারেনি। সমর্থকদের কাছে তিনি পরিচিত ক্রিকেট ঈশ্বর নামে, আর তাই টাইমস অফ ইন্ডিয়া তাদের শিরোনাম করেছে ঠিক এভাবেই, গড বাই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট। আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় এই আইকনের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খানও। চিটাং থেকে জানাচ্ছেন সচিন নেতার কিছু ভাবনার কথা। এটা মানে অনেকজনই অনেক দিন থেকে মনে করেছিল সে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবে, বাট আমার জীবনে যে আমি সচিন টেন্ডুলকারকে পাবো, এটাই আমি নিজেকে ভেরি লাকি মনে করি, সৌভাগ্য মনে করি। কি আসলে আমি সচিন টেন্ডুলকারকে তার সাথে খেলেছি আমি, এবং তাকে দেখতে পেরেছি। অসাধারণ, মানে তার রেকর্ড নিয়ে কোনো মানে কথা, নোবডি ক্যান কাম ক্লোজ টু হোয়াট হি হ্যাজ অ্যাচিভড ইন হিজ ক্যারিয়ার এজ এ ব্যাটসম্যান। 3টা ফরম্যাটে, তোমার টেস্ট ম্যাচ ক্রিকেটই বলো, ওয়ানডে ক্রিকেটই বলো, ইভেন
সে IPL খেলে, T20 খেলে, এবং হি হ্যাজ বিন দ্য রোল মডেল ইন্ডিয়ার জন্য। এবং আমি মনে করি যে যখন সে স্টার্ট করে ব্যাটিং করতে, তখন ওর ব্যাটিং দেখেই কিন্তু অনেকজনের কিন্তু ইয়াংস্টাররা মনে করতে আসলে আমরাও ক্রিকেটার হতে চাই, আমরাও কিন্তু সচিন তেন্ডুলকর হতে চাই। এবং তার স্পেশালিটি ইজ প্লেইং উইথ দ্য স্ট্রেট ব্যাট, এবং মিড অন একটা ড্রাইভ মারতে মনে হচ্ছে ছবির মতন, মানে মনে হচ্ছে কি আসলে ছবির মতন টেকনিক্যালি ক্যারেক্টার। এবং আরেকটা জিনিস যেটা চোখে লাগে সেটা হচ্ছে কি সে বিদেশে গিয়েও রান করেছে, বিদেশে গিয়ে আগেনস্ট টপ অপোনেন্টস। বিদায় নিচ্ছেন ক্রিকেট ঈশ্বর। এরই সাথে শেষ করছে আজকের অনুষ্ঠান। আগামী সপ্তাহে আতাহার থাকবেন আমাদের সাথে অন দ্য ফ্ল্যাশ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন।